এই ভিডিওটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বেস্ট ভিডিও হতে পারে। আজকে আমি এমনই একটা লয়ের ব্যাপারে ডিসকাশন করব যেটা প্রায় বেশিরভাগ মানুষই খুব অন্যায়ভাবে ব্যবহার করে আসছে। এই ল ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটে যাওয়া বেশিরভাগ মেজর ইভেন্টেই সে তার ব্যবহার দেখিয়েছে। এই লটাকে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবো, কারণ একটা মাত্র উদাহরণ দিয়ে এই লটাকে বোঝানোই মুশকিল। আজকে আমরা পলিটিক্স, রিলেশনশিপ, বিজনেস, হিস্ট্রি, স্টাডিজ এই সমস্ত কিছুর এক্সাম্পল নিয়ে এই লটাকে ভালো করে বুঝবো। তো ভিডিওটি এখনই লাইক করে দিন, আর নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের উদ্দেশ্যই হলো লার্জ অডিয়েন্সকে কভার করা, আর এই টার্গেটে পৌঁছানোর জন্য আপনাদের সকলেরই সাহায্য অনেকটা দরকার। তাই মেক শিওর করে নিন যে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেছেন। তো ন্যাচারালি মানুষ কেমন হয়? কিছু মানুষ খুবই হালকা মনের হয়, মানে তারা খুব সহজেই নিজের প্রবলেম, দুঃখ, কষ্ট, ইমোশনস খুব সহজেই বলে দেয়, এদিক ওদিক না ভেবে যে ফিউচারে এর কী কনসিকুয়েন্স হতে পারে। আমরা মানুষকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলি। কিছু মানুষের জন্য তো তার মুখটাকে বন্ধ করে রাখাই মুশকিল। এটার উদাহরণ তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে দেখেই থাকবে। বেশিরভাগ মানুষই সিক্রেটকে সিক্রেট রাখতেই পারে না। হতে পারে সে তার পার্টনারকে নতুবা কাছের কোনো কাউকে পেলেই বলেই ফেলে। বলতে পারি যে মানুষের পেটে কথা হজমই হয় না। আর এদিকে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট কি টু সাকসেস। হ্যাঁ, অনেস্টি আপনাকে কিছু জায়গায় সাকসেস অবশ্যই এনে দিতে পারে। আমাদেরও এটা মনে হয় যে অনেস্টির মাধ্যমে আমরা মানুষের মন জয় করে নিতে পারবো। কিন্তু বিজনেসের ক্ষেত্রে কোনো ব্যক্তি অনেস্ট থাকে না। তাদের কোনো ফারাকই পড়ে না যে আপনি লাইফে কী ধরনের প্রবলেমের সাথে ডিল করছেন। অল দে কেয়ার অ্যাবাউট ইজ দেয়ার ওন বিজনেস, আর এটাই হলো বিজনেস। কেউ আপনাকে বলবে না যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার ক্যান্সার হতে পারে। আপনাকে কেউ বলবে না যে আপনি যে 500 টাকার প্রোডাক্টটি ব্যবহার করছেন সেটা তৈরি করতে মাত্র 10 টাকা খরচ হয়েছে। এই সমস্ত কিছু বললে কি আপনি তাদের প্রোডাক্টটিকে ব্যবহার করতে চাইবেন? আপনি জেনে এই বিষয়টাকে হজমই করতে পারবেন না যে তারা কেন এতটা মার্জিন প্রফিট করছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড রিয়েল লাইফ। তাদেরকে সেটাই বলুন যেটা তারা শুনতে চায়, সেটা নয় যেটা আপনি অনুভব করছেন। আরেকটা জিনিস, আপনারা যারা লাইফে এমন একটা জায়গায় পৌঁছতে চাইছেন যেখানে মানুষ আপনাকে চিনুক, জানুক, সম্মান করুক, তাহলে সেখানে পৌঁছানোর জন্য আপনার কাছে দুটো রাস্তা আছে। একটা রেসপেক্ট, অন্যটা ফিয়ার। আর এই দুটো রাস্তার কোনো রাস্তাতেই আপনি চলতে পারবেন না যদি আপনি প্রেডিক্টেবল হন, মানে কেউ যদি আপনার নেক্সট মুভ বলে দিতে পারে। আর এটারই অ্যাকর্ডিং থার্ড ল রিভলভ করে। তাই এর অ্যাকর্ডিং এই লয়ের ল প্রিন্সিপালসগুলো ডিসকাস করব, যেটা আপনি আরও ডিপলি বুঝতে পারবেন। নাম্বার 1, কিপ পিপল অন ব্যালেন্স। মানে সামনের মানুষটিকে কখনো বুঝতেই দিবেন না যে আপনার এই কাজের পিছনের আসল ইন্টেনশনটা কী। তারা যদি এই জিনিসটা জানতেই না পারে যে আপনি কি করছেন আর কেন করছেন, তাহলে তারা আপনার বিরুদ্ধে ডিফেন্সিভলি প্রিপেয়ার করতেই পারবে না। তাদেরকে আপনি এমনই একটা ভুল পথে ডাইভার্ট করে দিন, আর তাদের মনে এমনই একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখুন যে যতক্ষণে তারা আপনার ব্যাপারে জানতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য অনেকটা দেরি হয়ে যাবে। বেসিক্যালি এই লটা যখন আমি পড়ছিলাম তখন নিজেকেই আমার ম্যানিপুলেটিভ মনে হচ্ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক যে এটা অতটা খারাপ। কারণ আজকের দিনে দুনিয়াটা এতটাই খারাপ হয়ে গেছে যে নিজেকে প্রয়োজন অনুসারে খারাপ বানিয়ে নিতে হয়। ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপ। বাট পার্সোনালি আপনি কখনোই এই লগুলোকে খারাপভাবে ব্যবহার করবেন না। আমি এই লটাকে ইন ডিটেলসে আপনাকে জানাচ্ছি, কারণ কেউ যদি আপনার উপর এই লগুলোকে প্রয়োগ করে তাহলে আপনি যেন অন্তত জানতে পারেন, যাতে আপনি আপনার ডিফেন্সিভগুলোকে প্রিপেয়ার রাখতে পারেন তারা আপনার উপর অ্যাট্যাক করার আগেই। এখন কথা বলি একটু রিয়েল লাইফ এক্সাম্পলকে নিয়ে। এই ট্রিক্স পলিটিক্সের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। আপনি জানেনই জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল। এই ঘটনার পর দুনিয়ার প্রতিটা সুপার পাওয়ার কান্ট্রিজগুলোর মধ্যে একটা রেস লেগে যায় যে নিউক্লিয়ার হাতিয়ার কে বানাবে, কার কাছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার হাতিয়ার থাকবে। আর ইউএসএ ভুল করেও এটা চাইছিল না যে এই পাওয়ার আর অন্য কারো কাছে যাক, কিন্তু ভারত যখন এটার ব্যাপারে ভাবতেই শুরু করেছিল তখন ইউএসএ এটার ব্যাপারে ভারতকে স্ট্রিক্ট ওয়ার্নিং দিয়েছিল যে এটার আগে আপনি এক পাও এগোবেন না, আপনি এই রিসার্চকে আগে কন্ডাক্ট করবেনই না। তাহলে ভারত কিভাবে এত স্মার্টলি নিউক্লিয়ার টেস্ট সাকসেসফুলি করলো পোখরান রেঞ্জে? তারা তাদের ইন্টেনশনকে পুরোপুরি গোপন রেখেছিল। ইউএসএ এর স্পাই এজেন্সি আর স্যাটেলাইট এজেন্সিরা ভ্রুক্ষণেও এটা জানতে পারেনি যে সেখানে কিছু চলছিল, কারণ এটার সমস্ত প্রিপারেশন, সমস্ত কাজ রাতে হতো। আর এক্স্যাক্টলি উপর দিয়ে স্যাটেলাইট পার হওয়ার সময় সেগুলিকে লুকিয়ে রাখা হতো। দিনের বেলা তো সেটা একটা নর্মাল মিলিটারি বেসের মতোই দেখতে লাগতো, কিন্তু আসল কাজ রাতের দিকে হতো। আর এইভাবেই আমরা প্রথম নিউক্লিয়ার টেস্ট সাকসেসফুলি করি। যদি আমরা আগে ইউএসকে জানিয়ে দিতাম যে আমরা নিউক্লিয়ার হাতিয়ার টেস্ট করতে চলেছি, তাহলে আমাদের কাছে এখনও কোনো নিউক্লিয়ার হাতিয়ার থাকতোই না। সেই হিসাবে পিছিয়ে পড়া কান্ট্রিজগুলোর মধ্যে ভারতও একটা পিছিয়ে পড়া কান্ট্রি হিসেবে থেকে যেত।
সেকেন্ড স্টেটমেন্ট রিলেশনশিপকে নিয়ে দিতে চাইছিলাম, কিন্তু রিলেশনশিপকে নিয়ে কোনো ডার্ক সাইকোলজি আমি এখানে দেব না, কারণ আমার মনে হয় যে রিলেশনশিপকে আপনি ট্রিক অ্যাপ্লাই করে সারা জীবন বয়ে নিয়ে যেতে পারবেন না। এখন যদি আমি কিছু ট্রিক বলি, সাইকোলজি বলি, আর এর ফলে যদি ওই দুজন ব্যক্তির সম্পর্ক ভেঙে যায়, তাহলে ভাই এই ধরনের ডার্ক সাইকোলজি আমার এগেনস্টে, এটা আমি না। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে দুটো মানুষকেই অনেস্টলি জেনুইন থাকা উচিত। এখন কথা বলি বিজনেসের ক্ষেত্রে। এখানে আর অন্যকে এক্সাম্পল দেবো, আমাকে দিয়ে দিচ্ছে। যখন আমি একটা স্টার্ট আপে জয়েন করি, তখন সবারই মনে হচ্ছিল যে আমি একজন অ্যাজ এ এমপ্লয়ি হিসেবেই জয়েন করেছি। এখানে কোনো ডাউট ছিল না যে আমি আমার কাজে সবচেয়ে বেস্ট ছিলাম, ফলে পুরো টিমের দায়িত্ব আমার ঘাড়ের উপর এসে পড়ে। সেই সময় আমি আমার 110% দিয়েছিলাম, কিন্তু আমার ট্রু ইন্টেনশন সেখানে কাজ করা একদমই ছিল না। আমার জানার ছিল যে এত কম মানুষকে সঙ্গে নিয়ে এত বড় কোম্পানি মানুষ কীভাবে বানিয়ে ফেলছে, একটা স্টার্ট আপ বিল্ড করার জন্য প্রপারলি কী কী দরকার, আর এটাই ছিল আমার আসল ইন্টেনশন সেখানে কাজ করার। এখন যদি আমি আগেই বলে দিতাম যে ভাই আমি তো এখানে শিখতে এসেছি যে একটা স্টার্ট আপ কীভাবে বিল্ড করতে হয়, তাহলে হয়তো তারা আমাকে ইন্টারভিউতে বসতেও দিত না। তখন আমি সেটাই করেছিলাম যেটা করা আমার দরকার ছিল। এক হাতে আমি তাদের সেটা দিয়েছিলাম যেটা তারা চেয়েছিল, টপ ক্লাস পারফরমেন্স অ্যান্ড সেল, আর অন্য হাতে আমি সেই সমস্ত শিখলাম যেটা আমি শিখতে গিয়েছিলাম। এখানে আমাদের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়, যেখানে কোম্পানি ধারণার বাইরে প্রফিট পেয়েছিল আর আমি নলেজ। এখন আসি এমন একটা এক্সাম্পলকে নিয়ে যেখানে আপনারা সকলেই রিলেট করতে পারবেন। এক্সামের সময় কখনো আপনি টপারদের সঙ্গে কথা বলে দেখেছেন, আর ভুল করে যদি আপনি তাকে জিজ্ঞেস করে ফেলেছেন যে ভাই তুই কতটা পড়লি, তোর কি পড়া হয়ে গেছে, তাহলে সে বলবে ভাই কিছুই পড়তে পারেনি, লাইট চলে গেছিলো, বাড়িতে লোকজন চলে এসেছিল। কিন্তু যখন সালার রেজাল্টের সময় আসে, তখন সে ব্যাটাকে সবসময় টপ লিস্টে পাওয়া যাবে। সে ব্যাটা ভালো করেই জানে কিভাবে নিজের ইন্টেনশনকে গোপনে রাখতে হবে, আর এই জিনিসটা আপনি টপারদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাবেন। এত পড়াশোনা করার পরেও সে আপনার সামনে এমন ভাব দেখাবে যে সে যেন পড়তেই বসে নেই। এবার আসি একটু ইতিহাসে। হিস্ট্রিতে মারাঠারা খুবই স্মার্ট ছিল তাদের ওয়ার স্ট্র্যাটেজিকে নিয়ে। সে সময় মোগলের সেনারা অনেক বেশি ছিল কম্প্যারিজন টু মারাঠা সেনার চাইতে। তো মারাঠারা কি করতো, মারাঠারা কখনো জানতেই দিত না যে তারা কোন সাইড দিয়ে অ্যাটাক করবে। তারা তখন সামনের পার্সনকে বোকা বানিয়ে দিত বাই ইউজিং দেয়ার ক্যাটেলস। সেই ক্যাটেলসে মশাল জ্বালিয়ে দেওয়া হতো আর তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। এর ফলে শত্রুপক্ষের মনে হতো যে ভাই শত্রু সেনা তো এই দিক দিয়ে আসছে, কিন্তু অ্যাটাক তারা অন্য দিক দিয়ে করতো। ফলে সামনের পার্সনটি প্রিপেয়ার হওয়ার সময় পর্যন্ত পেত না। তো এটাই ছিল 48 লস অফ পাওয়ারের থার্ড রুল। আগের দুটো রুল যদি এখনও না দেখে থাকেন, তাহলে এখনই গিয়ে দেখে নিন, ভিডিওগুলো আপনার অবশ্যই ভালো লাগবে। এই ধরনের উদাহরণ বইটিতে আরও অনেক পেয়ে যাবেন, তাই প্রতিটা এক্সাম্পল খুব মনোযোগ সহকারে পড়বেন। আর আগের দুটো ভিডিওর জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।